সকাল সকাল আম্মুর বকানি খেয়ে ঘুম থেকে উঠতে হলো। এটা অবশ্য নিত্য নতুন ব্যাপার না, প্রতিদিন আম্মুর বকানি খেয়েই ঘুম থেকে উঠতে হয়। বিছানার উপর বসে ঘুমের জন্য দোল খাচ্ছি। তোকে উঠতে বললাম না? উঠলাম তো। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। এই শোনেন, আপনি কি কখনো ভালো করে কথা বলতে পারেন না? সব সময় ধমকের উপরে রাখেন কেন? আমি এমনি, তুই ফ্রেশ হতে যা। আপনি যান, আমি যাচ্ছি। তোকে আমি আরে আরে, রাগ করছো কেন? যাচ্ছি তো। আর কোনো কথা না বলে বাথরুমে চলে এলাম। প্রতিদিন বকা খাওয়ার রুটিন তৈরি হয়েছে, ভালো লাগে না। বাথরুম থেকে বের হয়ে রুমে এসে ড্রেস পরতে লাগলাম। ও, আপনাদেরকে তো পরিচয় দেওয়া হয়নি। ঠিক আছে, এখন দিচ্ছি। আমি আবিদ হাসান নিলয়, আব্বু আম্মুর দ্বিতীয় বা ছোট ছেলে। বড় একটা ভাই আছে, কিন্তু আব্বু আম্মুর কাছে ছিল, কারণ এখন ওনারা তাকে সন্তান হিসেবে মানতে নারাজ। আজ থেকে 2 বছর আগে আব্বু আম্মু ভাইয়াকে বাসা থেকে তাড়িয়ে দেয়। কেন তাড়িয়ে দিয়েছে আস্তে আস্তে জানতে পারবেন। ড্রেস পরে নিচে আসতেই দেখলাম আব্বু বসে খবরের কাগজ পড়ছে। আম্মুকে রাগানোর হেব্বি প্ল্যান করে আব্বুর কাছে গিয়ে বসলাম। কেমন আছো আব্বু? তুই কি আমাকে বলছিস? তো তুমি ছাড়া এখানে কে আছে? কখনো তো জানতে চাস না, তাই অবাক না হয়ে পারলাম না। আম্মু টেবিলে খাবার দিচ্ছিল, এখন তো জানতে চেয়েছি। ভালো। তোর লেখাপড়ার কি খবর? চলছে ভালোই। আব্বু কিছু টাকা লাগতো। তোরা তো টাকা লাগবে কেন? বন্ধুদের সাথে ঘুরতে হলে তো লাগবেই। তোকে আর একটা টাকাও দিব না। আব্বু, তুমি এই মহিলাটাকে কেন বিয়ে করেছিলা? পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছিল? যখনই দেখি তখনই বকা, ঝাড়িয়া ধমকের উপরে রাখে। যদিও আম্মু একদম এমন না। কি করব, তোর দাদু গলায় ঝুলিয়ে দিছে। বাবা ছেলে ভালোই দুর্নাম করছো। করো করো, একদিন ঠিকই বুঝবে। শোনো, এই বয়সে ছেলেরা একটু টাকা খরচ করবে, এটাই সে স্বাভাবিক, তাই না? যা ইচ্ছা করো, আমার কি। খাবার খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসা থেকে মোটরসাইকেলে উঠবো এমন সময় জয়ের কল আসলো। শালা হারামজাদা কল দেওয়ার সময় পেল না। হ্যাঁ বল। তুই কোথায়? রওনা দিব এখন। গাড়ি নিয়ে আসিস আজ। কেন? কলেজ শেষ করে নানুর বাসায় যাব। তো গাড়ি আনার কি আছে? 4 জন কি এক মোটর সাইকেলে যাওয়া যাবে? রাফির মোটরসাইকেল ঠিক হয়নি। না। ঠিক আছে, এখন রাখছি। মোটরসাইকেল আর না উঠে রহিম চাচার কাছ থেকে চাবি নিয়ে একটা গাড়ি নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। বন্ধু আছে অনেক, কিন্তু কলিজার বন্ধু আমরা 4 জন। আমি, জয়, রাহুল, রাফি। গত পরশু রাতে বাসায় আসার পথে রাফির মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়। নেশাগ্রস্ত ছিলাম তো সবাই, তাই এখনো ঠিক হয়নি। আর আমরা সবাই এবার অনার্স 3য় বর্ষের স্টুডেন্টস। কথা বলতে বলতে কলেজ চলে এসেছি। গাড়িটাকে পার্ক করে চলে গেলাম আড্ডার স্থান জামরুল গাছের নিচে। আগে থেকেই সবাই ছিল। এই নে তোর লেটার। কে দিল আজ? মায়া, কোন মায়া? অনার্স 1ম বর্ষের। তোর কাছেই রেখে দে। শালা তোর জন্য আমাদের কোনো মেয়ের সাথে প্রেম হচ্ছে না। আমি আবার কি করলাম? কি করছিস মানে? কোনো মেয়ে তো সাহস করে লাভ লেটার তোকে দেয় না, আমাদের হাত দিয়ে তোর কাছে দেওয়া হয়। কিন্তু আমাদের যাদের ভালো লাগে তাদের ভালোবাসার কথা বললে তোর ওই লাভ লেটারের কথা বলে। কত করে বুঝেছি ওই সব লেটার আমাদের না, নিলয়ের, কিন্তু একটাও বোঝে না। আহারে, জীবনটা বেদনার। চুপ থাক তুই। তুই কেন প্রেম করিস না? আব্বু আম্মুকে হারাতে চাই না। আবার সেই একই উত্তর? চল ক্লাসে যাই। হ্যাঁ চল। ক্লাসে আসবো এমন সময় তানিয়ার সাথে দেখা। 1 নাম্বারের বজ্জাত মেয়ে, কলেজের ছেলেদের উপর র্যাকিং চালায়। ওর একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মাধ্যমে র্যাক করে। বাবা কলেজের প্রিন্সিপাল, তাই ভয়ে কেউ কিছু বলে না। যদিও আমাদের কাউকে এখনো কিছু বলেনি, তবে কলেজে আমার যদি একটাও শত্রু থেকে থাকে সেটা হলো তানিয়া। কিরে গাঁজাখুরি দল, কেমন আছিস? একদম ভালো ময়দা সুন্দরী। ওই, তুই আমাকে ময়দা সুন্দরী বললি কেন? তুই আমাদের গাঁজাখোর বললি কেন? তোর ভাই যেমন গুন্ডা ছিল ঠিক তেমন হয়েছিস। দুজনের কেউই মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না।
ও, এখন আমার ভাই না? তোর বোন যে অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে বিয়ে করলো সেটা কিছু না। আগে নিজের বোনের সম্পর্কে সচেতন হ, বুঝলি? কুত্তা ছেলে। কুত্তা সেমরি, ভাগ এখান থেকে, না হলে আবার দিব। তানিয়া রাগ দেখিয়ে চলে গেল। মেয়ে হয়ে ছেলেদের মারার শখ আজ বের করে দিলাম। একটার পরিবর্তে 2টা থাপ্পড়। আহ, কি শান্তি! এসব ভাবতে ভাবতে ক্লাসে চলে এলাম। এটা কি তুই ঠিক করলি? ভুল করলাম কোথায়? এমনিতে তোদের পরিবারের সাথে ওদের আগে থেকে ঝামেলা। এখন যদি তানিয়া গিয়ে ওর আব্বুকে বলে দেয়, তো এখন যদি তোকে পানিশমেন্ট দেয়, ওর বাবা কেন? ওর বাবার বাবা আসলেও আমার একটাও চুল ছিঁড়তে পারবে না। বন্ধুদের সাথে কথা বলতে বলতে রুমে ম্যাম আসলো। কিছু সময় ক্লাস চলার পর, নিলয়, জি ম্যাম বলেন। তোমার গালিতে কিসের দাগ? আসলে ম্যাম, একটা বজ্জাত মেয়ের থেকে থাপ্পড় খেয়েছি। তানিয়া ক্লাসমেট ওকে শুনিয়ে বললাম। কথা শেষ হতে না হতেই সবাই হাসা ধরলো। তুমি মেয়ের হাতে থাপ্পড় খেয়েছো? কিছু বলবে না তুমি? শোধ করার পরেও একটা ফ্রি দিয়েছি। তানিয়ার দিকে লক্ষ্য করলাম, প্রচুর রেগে গেছে। আমার দিকে অগ্নি দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থাকার পর অন্যদিকে ফিরল। সবগুলো ক্লাস করে বাইরে আসতে জুনায়েদ, আমার এক বেদ জুনিয়র, বলল, নিলয় ভাই, হ্যাঁ বলো। আপনাকে প্রিন্সিপাল স্যার ডেকেছেন। ঠিক আছে। জুনায়েদ চলে যাওয়ার পর আমরা প্রিন্সিপাল স্যারের রুমের দিকে যেতে লাগলাম। তোকে আগেই বলেছিলাম কিছু একটা হবে। আমি শিওর ওই তানিয়া সব করেছে। ওই, তোরা চুপ থাক। প্রিন্সিপাল স্যারের রুমে আসলাম। স্যার, আসবো? হ্যাঁ, আসো। বলুন স্যার। দেখলাম তানিয়া আছে। তুমি তানিয়ার গায়ে হাত তোলার সাহস কোথা থেকে পেয়েছো? আপনার মেয়ে আমার গায়ে হাত তোলার সাহস কোথায় পেয়েছে? আপনার মেয়ে কলেজের সকল ছাত্রদের উপর র্যাগ করে। সবাই আপনার ভয়ে ওকে কিছু বলতে সাহস পায় না, কিন্তু আমি আপনার এই বজ্জাত মেয়েকে কিংবা আপনাকে কাউকে ভয় পাই না। তাই থাপ্পড়ের জবাব থাপ্পড় দিয়ে শোধ করেছি। বেয়াদবের মতো একদম কথা বলবো না। আমি বেয়াদবের মতো কথা বলছি না। এখন যদি আপনার সাথে আব্বুর আগের সম্পর্ক থাকতো তাহলে আপনি কখনো আমাকে এভাবে কথা শোনাতে পারতেন না। আপনার কাছে আমি বেয়াদব কারণ আপনার পরিবারের সাথে আমার পরিবারের শত্রুতা। তাই অন্যান্য স্যার ম্যামদের জিজ্ঞাসা করেন আমাদের দুজনের ব্যাপারে, জানতে পারবেন আমি নাকি আপনার মেয়ে বেয়াদব। ভালো থাকবেন বলে স্যারের রুম থেকে বেরিয়ে আসলাম। কি বললো রে? যেটা বলার কথা সেটা বাদ দে, সেসব কথা। হ্যাঁ, চল। তারপর সবাই মিলে গাড়িতে উঠলাম। উদ্দেশ্য জয়ের মামার বাসা। আজ ওর মামাতো বোনের বার্থডে। জয় না গেলে ওর মামাতো বোন কেক কাটবে না, আর জয় আমাদের ছাড়া যাবে না। তাই সবাই মিলে যাচ্ছি। অনেকক্ষণ ড্রাইভ করার পর গ্রামে চলে আসলাম। জয়ের মামার বাসা আর ছোট চাচ্চুর বাসা পাশাপাশি গ্রামে। ইচ্ছে করছে একটু ঘুরে আসি, কিন্তু পিচ্চিটার অত্যাচার একদম ভালো লাগে না। সব সময় বায়না ধরে আমাকে, একদম বরের মতো কাজ করায়। ওকে নিয়ে ঘুরতে হবে, চিপস খেতে হবে, ছাদে গিয়ে গল্প করতে হবে, ইত্যাদি ইত্যাদি, যেসব আমার একদম সহ্য হয় না। বাসার ভিতরে আসার পর হাত মুখ ধুয়ে সবাই মিলে একটা রুমে গেলাম। কয়েকটা মেয়ে রুমে এসে খাবার বেড়ে দিতে লাগলো। বুঝলাম না, আমার বন্ধুদের যারা খাবার দিচ্ছে তাদের সবার মুখ দেখা যাচ্ছে, শুধুমাত্র আমাকে যে খাবার বেড়ে দিচ্ছে তার ছাড়া, কারণ তার মুখ ঢেকে রাখা। তবে চোখে কেমন একটা মায়া আছে। টানা টানা চোখ দেখি মনের মধ্যে ভালোবাসার বাতাস বয়ে গেল। কিছু বলতে যাব তার আগেই মেয়েটা চলে গেল। খাবার শেষ করে বিছানায় শুয়ে শুয়ে ওই মেয়েটার কথাই ভাবছি। কে হতে পারে? মেয়েটা কি জাদু জানে? হয়তো জানে, না হলে আমার মন চুরি করে যেত না। কি ভাবছিস এমন করে? ওই মেয়েটার কথা। কোন মেয়ে? আমাকে খাবার বেড়ে দিল। তুই মুখ দেখলি কি করে? মুখটা দেখতে পারিনি, তবে ওর চোখ দেখেছি। ভাই বিশ্বাস কর, এত মায়া ওই মেয়েটার চোখে। জয়, তুই ওই মেয়েটাকে কি চিনিস? আমি কি করে চিনবো? তোর মামার বাসায় তুই চিনিস না? না, তবে এগুলো সবই রিয়ার বান্ধবী। ও শোন, আমরা ঘুরতে বের হব, তুই যাবি? না, তোরা যা। তুই থেকে কি করবি? ঘুমাবো। ঠিক আছে। ওরা সবাই চলে যাওয়ার পর ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম মুখ ঢেকে রাখা মেয়েটা বাইরে বসে আছে। আমি তাকাতেই চলে গেল। হয়তো আমার দিকেই তাকিয়েছিল, কারণ আমি তাকানোর সাথে সাথে মাথা নিচু করে উঠে চলে গেল। কেক কাটার সময় সবাই কেক কাটার জন্য রিয়ার পাশে দাঁড়িয়ে আছে, সাথে মুখ ঢেকে রাখা মেয়েটাও রয়েছে। মনে হচ্ছে রিয়ার বান্ধবী। হঠাৎ মনে হলো এই মেয়েটা যদি রিয়ার ফ্রেন্ড হয় তাহলে নিশ্চয়ই ওকে কেক খাওয়াতে যাবে, আর তখন তো খুলতেই হবে।
মেয়েটার দিকে অনেক মনোযোগ দিয়ে তাকিয়ে আছি। এমন চোখ কোথাও দেখেছি বলে মনে হয় না। রিয়া কেক কাটার পর প্রথমে তার বাবা মাকে খাইয়ে দিল। তারপর রিয়া ওই মুখ ঢেকে রাখা মেয়েটার সাথে কিছু একটা কথা বলে জয় এবং তার সকল বান্ধবীদের খাইয়ে দিল। কিন্তু অবাক করার বিষয় হলো শুধুমাত্র ওই মেয়েটাকেই খাইয়ে দিল না। দূর, কপালটাই খারাপ। অনুষ্ঠান মোটামুটি শেষ। আমার আবার বাসায় যেতে হবে, না হলে আম্মু ইচ্ছে মতো পিটাবে। জয়, হ্যাঁ বল। রিয়াকে ডেকে দে তো। ভাই তোর পায়ে ধরি, ওর সাথে প্রেম করিস না। আমি সে ছোট থেকে ওকে ভালোবাসি। শালা লাথি দিব তোকে। আমি কি বলছি ওর সাথে আমি প্রেম করব? তাহলে তুই আগে ডেকে দে। দাঁড়া। জয় রিয়াকে গিয়ে ডেকে আনলো। মুখ ডেকে রাখা মেয়েটা কি তোমার ফ্রেন্ড? জি ভাইয়া, কেন? ওর চেহারা লুকিয়ে রাখছে কেন? সেটাও নিজেই ভালো বলতে পারবে। ওকে কি আমি দেখতে পারবো? না ভাইয়া, ওর চেহারা কাউকে দেখায়নি। ওর নাম বা পরিচয়? সেটাও বারণ করেছে। আচ্ছা ভাইয়া, আমি এখন আসি। আর কোনো কথা না বাড়িয়ে রিয়া চলে গেল। প্রচুর রাগ হচ্ছিল রিয়ার উপর। সামান্য একটু নাম আর পরিচয় জানতে চাইলাম, সেটাও বলল না। বাসা থেকে বের হয়ে আসতে লাগলাম। কিরে কই যাস? বাসায়। খেয়ে যাই সবাই। তোরা খেয়ে আসিস, আমি গেলাম। বাই। নিলয় প্লিজ রাগ করিস না, এখন চলে গেলে সবাই অন্য কিছু ভাববে। যার যেটা ভাবার বিষয় ভাবতে দে, আমার তাতে আমার কি? তোরা আসলে আয়, না আসলে থাক, আমি একাই চলে যেতে পারবো। আমরা থেকে কি করব? আমরাও যাব। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? আমি সবাইকে বলে আসি। তোর বলা লাগবে না, তুই বরং এখানে থাক। চল শালা। জয়কে টানতে টানতে নিয়ে আসলো। গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলাম। অনেকক্ষণ চলার পর ওদের সবাইকে বাসায় নামিয়ে দেওয়ার পর আমিও বাসায় চলে আসলাম। চুপি চুপি বাসার মধ্যে ঢুকলাম। যদি আম্মু জানে এত রাত করে বাসায় আসছি, কপালে একদম শনি ধরাই দিবে। কোথায় ছিলি? হঠাৎ করে এমন কথা শোনার পর ভয় পেয়ে দাঁড়িয়ে গেলাম। না জানি এখন কি হবে। আমি তোকে জিজ্ঞেস করেছি। আসলে আম্মু। কোথায় গিয়েছিলি তুই? ধমক দিয়ে বলল জয়ের মামার বাসায়। কেন? ওর মামা তো বোনের বার্থডেতে। কখনো বার্থডে পার্টিতে যাসনি আর মেয়েদের বার্থডেতে কোনো ছেলে বন্ধুরা নেই? শুরু করলো বকা দেওয়া। আম্মুর বকা দেওয়া শুনে আব্বু রুমের বাইরে এলো। ওকে বকছো কেন? শুধুমাত্র তোমার জন্য ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে। যেটা ছিল সেটা তো মুখে চুনকালি মাখিয়ে চলে গেছে, এখন আবার এটা শুরু করেছে। আম্মু আর কিছু না বলে রুমে চলে গেল। তোর অনেক কষ্ট হয় তাই না? একদম না। আর যাও গিয়ে আম্মুর মাথা ঠান্ডা করো, আমার ক্ষুধা লাগছে। টেবিলে আগে থেকে খাবার রাখা ছিল, সেগুলো খেয়ে রুমে আসলাম। আমার কি দোষ? ভাইয়ার জন্য কেন আমাকে এসব শুনতে হবে? নিজেকে সুন্দরভাবে তুলে ধরতেই পারি না। সব সময় আম্মুর এমন কথা অনেক খারাপ লাগে। কিন্তু আম্মু আগে একদম এমন ছিল না, বন্ধুদের মতো আচরণ করত। তবে এখন আর বন্ধু নেই। আমি জানি আম্মু আমাকে ভাইয়ার মতো হারাতে চায় না, তাই সব সময় আমাকে শাসন করে। হ্যাঁ, ভাইয়াকে বাসা থেকে বের করেছিল ঠিকই, কিন্তু তাদের মনে এখনো ভাইয়া আছে। ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে গেলাম, যেন আম্মুর ঝাড়ি শুনতে না হয়। পরের দিন অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। অনেক সকালে ঘুম থেকে ওঠার কারণে ফোন নিয়ে ছাদে গেলাম। গতকাল মেয়েটার একটা ছবি তুলেছিলাম, সেটাই ভালো করে দেখতে লাগলাম। হঠাৎ আম্মুর ফোন থেকে কল আসলো। কোথায় তুই? ছাদে। কেন? নিচে আয়। ঠিক আছে, আসছি। নিচে এসে ছাদে কি করছিলি? সকাল সকাল ঘুম ভাঙার কারণে ছাদে গিয়ে মনটাকে ফ্রেশ করেছিলাম। ভালোই কথা বলতে শিখেছিস। তোমার থেকে শিখেছিলাম। থাক, পাম দেওয়া লাগবে না। তোর এক্সাম কবে থেকে শুরু? এই তো সামনের 25 তারিখ থেকে। কেন? জান্নাতের বিয়ে, তাই যেতে হবে। কি? ওই পিচিটাকে কে বিয়ে করবে? তোর ভাবতে হবে না, আমাদের মেয়েকে বিয়ে করার জন্য কত ছেলে লাইন ধরে আছে। বাবা আইসে সুনাম করতে। চুপচাপ খেয়ে দে, কলেজে যা। নাস্তা করার পর কলেজে চলে আসলাম, কিন্তু কলেজে আসতেই মাথা গরম হয়ে গেল। কলেজে আসতেই দেখতে পেলাম প্রিয়ার সাথে তানিয়া এবং তানিয়ার কিছু ফ্রেন্ডস রেগে কথা বলছে। দূর থেকে শোনা যাচ্ছে না, কিন্তু ঠিকই বোঝা যাচ্ছে। রাহুলরা কোথায়? আর প্রিয়া তো সেরকম মেয়ে না যে ওদের সাথে ঝামেলা করতে যাবে। দাঁড়িয়ে না থেকে প্রিয়ার কাছে গেলাম। প্রিয়া, কি হয়েছে? কি হলো? কথা বলছিস না কেন? তানিয়া আর ওর ফ্রেন্ড আমাকে আজে বাজে কথা শোনাচ্ছে। কি বলেছে তাই বল। আমি নাকি তোদের সাথে নষ্টামি করে বেড়াই।
তোদের সাথে আমি ডিং করি। এমন কথা শুনে মেজাজ একদম বিগড়ে গেল। প্রিয়া, তুই ওকে এখন থাপ্পড় দে। ওই ফকির নিয়ে আমাকে থাপ্পড় দিবে? হ্যাঁ দিবে। প্রিয়া, মার ওকে। নিলয়, চল এখান থেকে। তোকে যেটা বললাম সেটা কর। আমি পারবো না। আমি তানিয়াকে মারলাম। কুত্তার বাচ্চা, তুই আমাকে মারলি কেন? প্রথমে মারলাম প্রিয়াকে বাজে কথা বলার জন্য, আর এখন মারছি আমাকে গালি দেওয়ার জন্য। তোর এত বড় সাহস! আমাকে মারার জন্য হাত তুলতেই ওর হাত ধরলাম। এত রাগ ভালো না, যা ভাগ এখান থেকে। আমার কথায় আর কোনো প্রতিবাদ না করে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। তানিয়াদের গ্রুপ চলে যাওয়ার পর দুজনে পাশাপাশি বসলাম। তুই আজ একা কেন? ওদের কল দিয়েছিলাম কিন্তু ধরছে না, তাই এখানে একা একা বসেছিলাম। কিন্তু আজ তো ক্লাসের শেষ দিন। সেটার জন্যই বারবার কল দিচ্ছিলাম। ওই তো এসে গেছে। কিরে, আজ এত দেরি হলো কেন? ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। চল ক্লাসে চল। সবাই মিলে ক্লাস করার পর যার যার বাসায় চলে যেতে লাগলাম। বাসায় এসে ফ্রেশ হওয়ার পর হালকা কিছু খেয়ে পড়তে বসলাম। পরশু থেকে এক্সাম, এখন যদি না পড়ি নিশ্চিত থার্ড হব। আর হ্যাঁ, ক্লাসে ফার্স্ট গার্ল হলো প্রিয়া, সেকেন্ড আমি, আর থার্ড তানিয়া। যদিও প্রতিবার আমার আর তানিয়া রেজাল্ট খুব ক্লোজ আছে, কিন্তু প্রিয়ার সাথে আমরা পারি না। প্রিয়ার পারিবারিক অবস্থা তেমন একটা ভালো না, তাই কলেজের বেশিরভাগ মেয়ে ওর সাথে ভালো করে কথা বলে না, যেটার প্রমাণ আজ পেলেন। দেখতে দেখতে এক্সাম চলে আসলো। খুব ভালোভাবেই সবগুলো পরীক্ষা শেষ করলাম। এখন আর কোনো চিন্তা নেই, শুধু খাওয়া, ঘুম আর সবাই মিলে ঘুরে বেড়ানো। ভাইয়ার সাথেও এই কয়েকদিন কথা হয়নি। আপনারা ভাবছেন কেন ভাইয়াকে বাসা থেকে চলে যেতে হলো, সবই জানতে পারবেন। একটু ধৈর্য ধরুন। ইমো অন করে ভাইয়াকে কল দিলাম, কয়েকবার কোনো রেসপন্স পেলাম না, আবার দিতেই রিসিভ করলো। কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আছি ভালো। এক্সাম কেমন হলো তোর? এই তো ভালো। ভাবি আর আভা কোথায়? আবা ঘুমিয়ে গেছে, আর তোর ভাবি বাথরুমে গেছে। আব্বু আম্মু কেমন আছে রে? যেমনটা দেখে গেছিস, তুই চলে যাওয়ার পর থেকে আগের মতো ফ্রি ভাবে বেশি চলতে পারি না। প্রায় সবগুলো মেয়ে ফ্রেন্ডের সাথেই কথা বলা বন্ধ হয়েছে, শুধুমাত্র প্রিয়া ছাড়া। কিন্তু কিছুদিন আগে বার্থডেতে গেছিলাম, কিন্তু বাসায় আসতেই আম্মুর বকা শুনতে হলো। তোর অনেক কষ্ট হচ্ছে তাই না? আগে হতো, কিন্তু এখন আর হয় না। অভ্যাস হয়ে গেছে বকা শুনে। ভাইয়ার সাথে আরো কিছু সময় কথা বলে ছাদে চলে এলাম। রাতে খাবার টেবিলে বসে ফোন টিপছিলাম, এমন সময় আম্মুর ঝাড়ি খেতে হলো। সবসময় ফোন নিয়ে কি করিস? তেমন কিছু না, ফোন রেখে দিলাম। কাল সকালে আমরা তোর চাচুর বাসে যাচ্ছি, সবকিছু গুছিয়ে রাখিস। আমি 2-1 দিন পর যাই। এত কথা শুনতে চাইনি। আহা, তুমি সবসময় ওকে কথা শুনে কেন? কি করেছে নিলয়? আব্বু, বলতে দাও আম্মুকে। আম্মু যা ইচ্ছে সেটা বলতে লাগলো। আমি সেদিকে কান্না দিয়ে খাবার খেয়ে রুমে চলে আসলাম। কয়েকটা ড্রেস প্যাক করে ঘুমিয়ে গেলাম। পরের দিন নাস্তা করার পর রেডি হয়ে নিচে আসলাম। নিলয়, তোর রহিম থেকে ডেকে দিত। ঠিক আছে। বাইরে থেকে চাচাকে ডেকে আনলাম। জি স্যার, বললেন। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমাকে স্যার আর আপনি করে বলবে না। তুমি আমার থেকে বড় রহিম ভাই। কিন্তু সাহেব। আর কোনো কথা না, এই নাও তোমার বেতন। কিন্তু এখনো তো মাস হয়নি। আমরা আজ ছোটর বাসে যাচ্ছি, আসতে কিছুদিন লাগবে, তাই তোমাকে দিয়ে গেলাম। আচ্ছা। শুধুমাত্র 3 জন রওনা দিলাম। খুব খারাপ লাগছে। যদি ভাইয়া জান্নাতের বিয়েতে থাকতো তাহলে 2 ভাই মিলে অনেক আনন্দ করতাম। আব্বু, জান্নাতের বিয়ে কার সাথে? জেনে তুই কি করবি? যতই হোক ছোট বোন, জানতেই পারি। নাম হলো? বিয়ের দিন জানতে পারবি। ও, ছেলের বাসা কি করে? পড়াশোনা করে। তাহলে ওকে খাওয়াবে কি? বাবা মায়ের একমাত্র সন্তান, আর ছেলের বাবার বিজনেস আছে। বাসা কোথায়? শহরেই। ও, কথা বলতে বলতে চাচ্চুর বাসায় চলে এলাম। আমরা আসার সাথে সাথে ভেতর থেকে সবাই দৌড়ে বাইরে আসলো। কেমন আছো ভাই? এই তো ভালো, তোরা সবাই কেমন আছিস? হ্যাঁ ভালো। আসতে কোনো সমস্যা হয়নি তো? না,
সবাই মিলে আব্বু আম্মুকে নিয়ে যেতে লাগলো। থু, শালার একটা মানুষও নাই আমাকে ভিতরে নিয়ে আসার জন্য। জীবনটাই বেদনা রে। একদম সবার পিছু পিছু বাসার ভিতরে ঢুকলাম। সবাই মিলে আব্বু আম্মুর সাথে টুকটাক কথা বলছে। বলাটাই স্বাভাবিক, এতদিন পর দু ভাই একসাথে বসে আছে, কথা তো হবেই। ওদের কিছু না বলে উপরের রুমে চলে এলাম। আমার জন্য একটা রুম ঠিক করা আছে। যখনই চাচুদের বাসায় আসি ঠিক এই রুমটাতেই আমি থাকি। রুমে ঢুকেই অবাক হয়ে গেলাম। পুরো রুমটা সাজানো গোছানো, কিন্তু তা থেকেও অবাক হলাম রুমের মধ্যে মেয়েদের ব্যবহারকৃত জিনিসপত্র দেখে। বিছানার দিকে লক্ষ্য করতে দেখলাম পিচ্চিটা শুয়ে শুয়ে ফোনে কিছু একটা দেখছে। ওই পিচ্চি, তুই এই রুমে কেন? হঠাৎ করে কথা শুনে প্রথমে অনেকটা ভয় পেয়ে যায়, কিন্তু একটু পরেই স্বাভাবিক হয়ে আমাকে ছুঁয়ে নেয়। তুই আমাকে ছুঁয়ে নিলি কেন?